পৃথিবী আজ বড় অশান্ত। যেদিকেই তাকাই চোখে পড়ে হিংসা, যুদ্ধ, বিদ্বেষ আর ঘৃণার ছবি। এই অশান্ত সময়ে পিভিবি স্টুডিও চেষ্টা করেছে ভালোবাসার একটি ছোট্ট জানলা খুলতে, যদি একটু হলেও এই অস্থির মনকে শান্ত করা যায়। গত ফেব্রুয়ারি মাস থেকে পিভিবি স্টুডিও শুরু করেছিল একটি বিশেষ উদ্যোগ। যাদের হাতে গড়ে উঠবে আগামী প্রজন্ম, অর্থাৎ আজকের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেমের গল্প লিখতে। প্রেমহীনতার এই সময়ে যদি একটি গল্প লিখে বা শুনে একজন মানুষও ভালোবাসার বারান্দায় এসে হাত বাড়িয়ে দেন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক। এই গল্পগুলোর লেখা, নাট্যরূপ, কণ্ঠাভিনয় এবং নির্মাণ সবটাই করেছে কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা। এই প্রতিযোগিতায় এমন অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন যারা আগে কখনো গল্প লেখেননি, আবার অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছেন। তাই আমরা শুধু গল্পের মান বা অভিনয়ের দক্ষতা দিয়ে এই উদ্যোগকে বিচার করতে চাই না। আমরা দেখতে চাই এই গল্পগুলো কত মানুষের হৃদয় ছুঁতে পারে, কত মানুষ ভালোবাসার বারান্দায় এসে তাদের ভালোবাসা জানিয়ে যান লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আজকের গল্প অজানা রোগ, লিখেছেন হেরম্বচন্দ্র কলেজের ছাত্র আবির রয়। মাই লর্ড, সত্যি কখনো লুকিয়ে থাকে না, আর তাকে খুঁজে বের করার জন্য সঠিক প্রশ্নটা আমার জানা আছে। অর্ডার, অর্ডার, দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ধন্যবাদ মিস্টার বিশ্বাস, আপনি না থাকলে এই কেসটা আমি হেরে যেতাম। সত্যিকে সামনে আনাই তো আমার কাজ। সত্যি দীপঙ্কর বিশ্বাস একজন অসাধারণ আইনজীবী। তার উপস্থিত বুদ্ধি এবং ব্যক্তিত্বের জন্যই তিনি এত জনপ্রিয়। তবু সব মামলায় জেতা দীপঙ্কর নিজের জীবনের এক লড়াইতে পরাজিত। এটা ছিল এক বংশগত রোগ, রেটিনাইটিস পিগমেন্টোজা। সেদিন যখন দীপঙ্কর বাড়ি ফেরে, মা, ও মা, আমি এসেছি মা। আরে টিভিটা চলছে, অথচ মা ঘরে নেই। দেখ না দীপু, টিভিটা বন্ধ হচ্ছে না। আমি কতবার চেষ্টা করলাম। এই নেই, ধর রিমোট। কিন্তু মা, এটা তো এসি রিমোট। হ্যাঁ হ্যাঁ, বলুন ডাক্তারবাবু, বলুন। দীপঙ্কর, সরি টু সে, তোমার মায়ের রিপোর্ট আমার কাছে আছে এবং অবস্থা খুবই গুরুতর। ওনার দৃষ্টিশক্তি প্রতিনিয়ত কমে আসছে। তিনি হয়তো খুব শীঘ্রই দৃষ্টি হারাবেন। মানে কি? কিন্তু ডাক্তারবাবু, কেন এরকম হচ্ছে? এটা একটা বংশগত রোগ দীপঙ্কর। এটা যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। এর নাম হলো রেটিনাইটিস পিগমেন্টোজা। সম্ভবত এটা তোমার শরীরেও রয়েছে, তবে এটা মূলত বার্ধক্যে বা অন্য শারীরিক সমস্যার কারণে দ্রুত সক্রিয় হয়। আমার মায়ের সম্পূর্ণ দৃষ্টি যেতে কত সময় আছে ডাক্তারবাবু? সরি টু সে দীপঙ্কর, আনুমানিক আর 1 মাস, তার বেশি নয়। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তারবাবু। মা, ও মা, ঘুমাচ্ছ? আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে কলকাতার বাইরে যেতে হবে। তুমি এই কয়েকদিন একটু নিজের খেয়াল রেখো মা, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে। ঠিক আছে বাবা, তুইও নিজের খেয়াল রাখিস।
এরপর দীপু বোম্বেতে যায় তার একটি গুরুত্বপূর্ণ মামলায় শুনানির কারণে। যথাসময়ে দীপঙ্করের কাজ শেষ হয়। অর্ডার অর্ডার, দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কাজ শেষ করে বাড়ি ফেরার আগের দিন উফ, অবশেষে আমার কাজ শেষ। কাল বাড়ি ফেরার পালা। দেখি একবার নিউজটা কি হচ্ছে। संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के हर नागरिक को बचाने के लिए, आपको बचाने के लिए, आपके परिवार को बचाने के लिए आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। কি? কিন্তু আমি বাড়ি ফিরবো কিভাবে? মা বাড়িতে একা, চোখে দেখতে পান না, আশেপাশে আত্মীয় বা পরিচিত কেউ নেই, আর লকডাউনের কারণে কেউ আমার মায়ের কাছে আসতেও পারবে না। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। দীপঙ্কর তখন আমাকে ফোন করে। বল রে দীপু। আবির আবির ভাই, আমি খুব বিপদে পড়েছি ভাই, কিছু একটা কর। কেন রে, কি হয়েছে? তুই তো জানিস আমার মায়ের অবস্থা। আমি এই মুহূর্তে কলকাতার বাইরে, আমি ফিরতেও পারছি না। কিছু একটা কর ভাই। হ্যাঁ, বুঝেছি, চিন্তা করিস না, আমি দেখছি। ধন্যবাদ ভাই। দীপঙ্করের প্রকৃত বন্ধু হওয়ায় তার বিপদের দিনে আমি তাকে সাহায্য করি এবং তার মায়ের খেয়াল রাখার জন্য ব্যবস্থা করি একজন তরুণী নার্সের। প্রতিদিন সে এসে দীপঙ্করের মায়ের খোঁজ খবর নিত, ওষুধ দিত, খাবারের ব্যবস্থা করত আর প্রয়োজনীয় চিকিৎসার দেখাশোনা করত। সেই অচেনা মেয়েটি হয়ে উঠেছিল তার মায়ের একমাত্র ভরসা। এরপর একদিন, কাকিমা কি করছেন? ওষুধ খেয়েছেন? হ্যাঁ মা, খেয়েছি। মা, তুমি ঠিক আছো? আরুষি ম্যাডাম এসেছেন? হ্যাঁ রে দীপু। মা, একটু আরুষিকে ফোনটা দাও তো। ম্যাডাম, কোন সমস্যা হচ্ছে না তো ওখানে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক আছে, আমি আছি এখানে। মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে সেদিন প্রথমবার সেই নার্সের সাথে দীপঙ্করের কথা হয়। দীপঙ্কর কখনো তাকে চোখে দেখেনি, সে শুধু শুনেছে তার কণ্ঠস্বর, যা ছিল নরম, শান্ত আর আশ্বাসে ভরা। লকডাউনের নিঃসঙ্গ দিনগুলিতে সেই অচেনা কণ্ঠস্বরই ধীরে ধীরে দীপঙ্করের কাছে হয়ে উঠতে লাগলো এক অদ্ভুত পরিচিতি। সে জানতো না মেয়েটি দেখতে কেমন, শুধু জানতো তার মায়ের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিল এই এক মানুষই। এদিকে দিন এগোতে থাকে, তত দীপঙ্করের অস্থিরতাও বাড়তে থাকে। কোভিডের হাওয়া দেখছি এখন একটু নিয়ন্ত্রণে আছে, লকডাউনের কড়াকড়িও কমেছে। কালকের ফ্লাইটে যে করেই হোক আমাকে বাড়ি ফিরতে হবে। দীপু ফ্লাইটের জন্য এয়ারপোর্টে পৌঁছায়, তবে তার কলকাতায় পৌঁছানো হয়ে ওঠে না। Sorry sir, but you are COVID positive. You will be placed under quarantine. মুহূর্তের মধ্যেই তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সেই দিনই আরুষির আসার কথা ছিল দীপঙ্করের মায়ের কাছে, কিন্তু সেদিন সে আর আসে না। দীপঙ্কর তাকে বারবার ফোন করতে থাকে, একবার, দুবার, 10 বার। আরুষি ম্যাডাম, প্লিজ ফোনটা তুলুন। অপরদিকে কলকাতায় তার মা বাড়িতে একা, চোখে প্রায় কিছুই দেখতে পান না। বাড়ির মধ্যে কেউ নেই, চারদিক নিঃশব্দ। হ্যালো হ্যালো মা, হ্যালো। বাবা দীপু। হ্যাঁ মা, কি হলো? কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? মা, শুনতে পাচ্ছ? হ্যালো বাবা, নিজের খেয়াল রাখিস। আরুষি খুব ভালো মেয়ে, কিন্তু কি কি হলো মা তোমার? কিন্তু কি? কিন্তু মা, হ্যালো।
মায়ের সাথে কি হলো? তার মা কি বলতে চাইলেন? আরও সে ফোন কেন তুলছেন না? সে এখন কি করবে? দীপঙ্কর চিন্তা করতে করতে মাথা ঘুরে পড়ে যায়। পরের দিন সকালে মিস্টার দীপঙ্কর, আপনার মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল। আপনাকে একবার হাসপাতালে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর আমি চেষ্টা করছি। দীপঙ্কর মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ে। তার কানে শুধু বাজতে থাকে তার মায়ের বলা শেষ কথাগুলো। আরুষি খুব ভালো মেয়ে, কিন্তু কথাটা শেষ করার আগেই লাইনটা নিঃশব্দ হয়ে যায়। কোয়ারেন্টাইনের দিনগুলো শেষ হওয়ার পর দীপঙ্করের অবস্থা যখন নিয়ন্ত্রণে আসে, তখন সে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় বাড়ি ফিরে আসে। হাসপাতালে পৌঁছে সে জানতে পারে সরি টু সে মিস্টার দীপঙ্কর, আনফর্চুনেটলি আপনার মাকে আর বাঁচানো যায়নি। কি বলছেন আপনি? কিভাবে এমন হলো? আপনি কি বলছেন? আপনি ঠিক করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। তিনি মাথায় গভীর চোট পেয়েছিলেন, তার অবস্থা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিভাবে এমন হলো? আমার মাকে এখানে কে ভর্তি করেছিল? কেউ কি তাকে নিয়ে এসেছিল? একজন নার্স তাকে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন। হ্যাঁ, তো সেই নার্সের নামটা কি? আরুষি বোস। তাহলে সেদিন সে আমার মায়ের কাছে এসেছিল? আর যদি এসে থাকে তাহলে আমাকে কিছু জানালো না কেন? আপনি কি দয়া করে আমাকে তার ব্যাপারে একটু বলতে পারবেন? তার ঠিকানা কি পাওয়া যাবে? আমি তার সাথে দেখা করতে চাই। ঠিক তখনই হঠাৎ করে দীপঙ্করের মাথাটা ঘুরে ওঠে। চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে যায়। চোখের সামনে সবকিছু অস্পষ্ট লাগতে থাকে। সে দ্রুত বাথরুমে গিয়ে চোখে জল ছিটায়, দু হাতে চোখ দুটো ঘষে। আজকাল মাঝে মধ্যেই আমার সাথে এরকম হচ্ছে। হঠাৎ করে চোখে ঝাপসা দেখছি, মাথা ঘুরে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? নিজের চেক আপ করাতে হবে। নিজের চেক আপ করানোর পর মিস্টার দীপঙ্কর, সরি টু সে, আপনার জিনগত রোগ রেটিনাইটিস পিগমেন্টোজা, যেটা এতদিন ধীরে ধীরে এগোচ্ছিল, কোভিডের ধাক্কায় সেটাই এখন দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। মানে সময় খুব একটা নেই আপনার কাছে। ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তি কমে যাবে, আর একসময় হয়তো আপনি সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারেন। দীপঙ্কর নিস্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার সময় খারাপ চলছে। একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে নিজের চোখের আলো হারানোর আশঙ্কা। আর তার মাথায় তখন বারবার ঘুরতে থাকে একটাই নাম, আরুষি বোস। মায়ের মৃত্যুর কদিন পর শুরু হয় শ্রাদ্ধ শান্তির কাজ। বাড়ির পরিবেশ তখন ভারী হয়ে আছে শোক আর নীরবতায়। আত্মীয় স্বজন, পাড়াপড়শি, মোটামুটি অনেকেই এসে জড়ো হয়েছে। শ্রাদ্ধের দিনে মায়ের নাম কীর্তনের জন্য একটি কীর্তন দলেরও ব্যবস্থা করা হয়েছিল। তারা বসে পড়ে উঠোনের এক পাশে। করতাল আর খোলের মৃদু শব্দে শুরু হয় নাম কীর্তন। দীপঙ্কর চুপচাপ এক কোণে বসেছিল। হঠাৎ কীর্তনের মাঝে একজনের গলার সুর তার কানে এসে লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি আমার জন্য অপেক্ষা করবে এলে, কিন্তু তোমারই অভাগা ছেলে তোমার কাছে ফিরতে পারে না। মা,
মা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কীর্তন শেষ হয়, সবাই একে একে উঠে দাঁড়ায় এবং বাড়ি ফেরে। ভগবানের উপর ভরসা রাখবেন বাবু, সময় সবকিছু ঠিক করে দেয়। এই গলাটা, এই কণ্ঠস্বরটা আমি যেন আগে কোথাও শুনেছি। হ্যাঁ, অনেকবার শুনেছি। নাকি না, হয়তো আমার মনের ভুল। শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হওয়ার পর বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে যায়। চারিদিকে মানুষ থাকলেও দীপঙ্করের ভেতরটা যেন ভীষণ একা হয়ে পড়েছিল। মায়ের শেষ কথাগুলো বারবার তার মধ্যে ঘুরতে থাকে। আরুষি খুব ভালো মেয়ে, কিন্তু কথাটা শেষ হয়নি। দীপঙ্করের মনে একটা তীব্র ইচ্ছা জেগে ওঠে। আমি অন্তত একবার আরুষির সাথে কথা বলতে চাই। মায়ের শেষ সময় পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই, আর জানতে চাই মা আসলে কি বলতে চেয়েছিলেন। আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে, নয়তো আমি দৃষ্টি হারিয়ে ফেলবো। আর দেরি না করে সে ল্যাপটপ খুলে বসে। সে সোশ্যাল মিডিয়ায় খুঁজতে শুরু করে আরুষি বোস। একটা নয়, অনেকগুলো প্রোফাইল ভেসে ওঠে। এক এক করে সে দেখতে থাকে। হঠাৎ একটি প্রোফাইলে তার চোখ থেমে যায়। প্রোফাইলের নিচে লেখা আরুষি বোস, স্টাফ নার্স, আলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। দীপঙ্কর স্তব্ধ হয়ে যায়। সে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। এটাই এটাই কি সেই আরুষি? কিন্তু কিভাবে? দীপঙ্কর এমন কিছু দেখতে পায় যা সে কখনো কল্পনাই করতে পারেনি। এই চিন্তা তাকে সারা রাত ঘুমোতে দেয়নি। সকাল হতেই সে তড়িঘড়ি হাসপাতালে যায় আরুষির সন্ধানে। সেইখানে সে দেখে লকডাউন শিথিল হতেই তো দেখতে পাচ্ছি পরিস্থিতি আবার ভয়াবহ হয়ে উঠেছে। একের পর এক রোগী ভর্তি হচ্ছে, ডাক্তার নার্সরা দৌড়াদৌড়ি করছে। এই হুড়োহুড়ির মধ্যে আমি আরুষি ম্যাডামকে কিভাবে খুঁজে পাই? নার্স ম্যাম শুনছেন? আরুষি ম্যাম আজ কাজে এসেছেন? ওর ব্যাপারে আমি জানি না। ম্যাডাম, আরুষি বোস এখানে কাজ করেন? আজ কয়েকদিন ধরে সে ডিউটিতে আসেনি। ওর কোনো দায়িত্ব জ্ঞান নেই। এসব শুনে দীপঙ্করের মনে অদ্ভুত একটা সন্দেহ জাগে। মাথায় হঠাৎ একটা চিন্তা আসে। সে সেই কীর্তন দলের ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা আরুষি, সেখানে হাজার হাজার মানুষ আপনাকে ডাকছে আরুষি, আর আপনি এখানে বসে ভগবানকে ডাকছেন। কে আপনি? আর আমাকে আরুষি বলে ডাকছেন কেন? গলাটা ঠিক সেই একই, আর মুখশ্রীও মিলে যাচ্ছে, কিন্তু পরিচয় মিলছে না। এটা কি কোনো সিনেমা নাকি? একই মুখশ্রীর দুজন মানুষ এখানে। আমি আরুষি নই, আমি অরুণী। কি আপনি এসব কি সব বলছেন? আপনি আমার মাকে শেষ মুহূর্তে দেখেছিলেন তো? বলুন, দেখেছিলেন তো? সবাই ফাঁকা করুন, ফাঁকা করুন, এক্ষুনি ফাঁকা করুন। এখানে আরুষি বসকে আছেন। আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কি হয়েছে? কি অভিযোগ আছে ওনার বিরুদ্ধে? আপনি কে? আপনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি অ্যাডভোকেট দীপঙ্কর বিশ্বাস। আমি এই মামলায় আগ্রহী। এই দেখুন আমার কার্ড। তাহলে শুনুন বিশ্বাস বাবু, আরুষি ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ডিউটির সময় একজন গুরুতর রোগীকে একা ফেলে রেখে তিনি হাসপাতাল ছেড়ে চলে যান। সেই রোগীর অবস্থা ছিল কিন্তু অত্যন্ত সংকটজনক। চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত রোগীটি কিন্তু মারা গেছে। শুধু তাই নয়, আর একটা ঘটনায়ও জানা গেছে তিনি এক বৃদ্ধা রোগীকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন, কিন্তু ভর্তি করানোর পর প্রয়োজনীয় কাগজপত্র, জিজ্ঞাসাবাদ বা চিকিৎসা সংক্রান্ত কোনো প্রক্রিয়ার সময় তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। আমরা অনেকদিন ধরে তাকে খুঁজছিলাম, আজ অবশেষে তাকে এখানে পাওয়া গেছে। এই মামলাটা খুবই সংবেদনশীল এবং গুরুতর।
পুলিশ আরুষিকে সঙ্গে করে থানায় নিয়ে চলে যায়। দীপঙ্কর এখনো তার নিজের মধ্যে নেই। সে জানে সেই বৃদ্ধা রোগী আর কেউ নয়, তার মা। সে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর নিজেকে সে সামলায় এবং জিজ্ঞেস করে, আপনি আপনি তো এই কীর্তন দলের প্রধান। আপনি বা আপনারা কেউ কি বলতে পারবেন এই মেয়েটি আপনাদের দলে কিভাবে এলো? আসলে যেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই সময় আমরা মন্দির থেকে ফিরছিলাম। রাস্তার পাশে আমরা এই মেয়েটিকে বসে থাকতে দেখি। তার জামা কাপড় রক্ত লেগেছিল। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেছে। আমরা তাকে অনেক প্রশ্ন করেছিলাম, কিন্তু সে নিজের নামটাও ঠিকঠাক বলতে পারছিল না। শুধু বলেছিল, আমার নাম ও ও ও দিয়ে। কি মা তোমার নাম? অপর্ণা, অঞ্জনা, অরুণী। তখন সে হঠাৎ বলে ওঠে, হ্যাঁ, আমার নাম অরুণ। এখানে কোনো মন্দির আছে? আমি পুজো দিতে চাই। সে তার বাড়ির ঠিকানা কিংবা পরিবারের ব্যাপারে কিচ্ছু বলতে পারে না। আর সেই দিন থেকেই সে আমাদের সাথে ঘুরে ঘুরে বেড়ায় আর এই নাম কীর্তন করে বেড়ায়। সব কথা শুনে দীপঙ্কর গভীর চিন্তায় পড়ে যায়। তার মনে একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। সত্যিটা জানার জন্য সে আরও খোঁজ নিতে শুরু করে, কিন্তু তার নিজের অবস্থাও তখন খুব একটা ভালো নয়। ধীরে ধীরে তার চোখের দৃষ্টিশক্তিও কমে আসছে। অনেক সময় সবকিছু ঝাপসা হয়ে যায়, তবুও সে থামে না। আরও সে সহকর্মী, বন্ধু বান্ধবী এবং আত্মীয়দের কাছে খোঁজ নিয়ে দীপঙ্কর জানতে পারে যে দেখুন, হয়তো ওর দায়িত্বজ্ঞান কম, কিন্তু মেয়েটার মন খুব ভালো। বাবা মা হারানোর পরেও সে তার জীবনে উঠে দাঁড়িয়েছে। সে বলে বাবা মা না থাকলেও তার মাথার উপর ভগবান রয়েছে। আরুষি কিভাবে তার বাবা মাকে হারায়? দেখুন, আরুষির জীবন খুব সহজ ছিল না। ছোটবেলাতেই সে তার মাকে হারায়। তার মা দীর্ঘদিন ডিমেনশিয়া রোগে ভুগছিলেন, একটি রোগ যেখানে ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। সেই সময় আরুষি একা হাতে তার মায়ের দেখাশোনা করেছিল। আরুষির বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা। দেশের দায়িত্ব পালনের জন্য তাকে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হতো। তাই পরিবারের সমস্ত দায়িত্ব প্রায় একাই হাতে সামলাতো আরুষি। একদিন আরুষির খবর পায় যে তার বাবা দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন। তারপর মানে মানে আর তিনি এই পেশায় কিভাবে আসেন? সে খুব শান্ত এবং সহানুভূতিশীল স্বভাবের মেয়ে। সবসময় চেষ্টা করতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে, যেমন সে নিজের মায়ের পাশে দাঁড়িয়েছিল। দেশের সেবা করার ইচ্ছেও তার ছিল, যেমন তার বাবা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। আর ভগবানের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। বিপদে পড়লেই সে প্রার্থনা আর ভগবানের নাম জপ করত। এসব কথা শুনে দীপঙ্কর ভাবতে থাকে, এই মেয়েটি কি সত্যি অপরাধী, নাকি তার জীবনের আড়ালে লুকিয়ে আছে এক অজানা সত্য? পরের দিন দীপঙ্কর থানায় যায়। তাকে কয়েক মিনিটের জন্য আরুষের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়। লোহার গ্রিলের ওপাশে বসে আছে সেই মেয়েটি। মুখটা ক্লান্ত, চোখ দুটো লাল। দীপঙ্কর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তারপর বলে, তাহলে বলুন, আপনি আরুষি না অরুণ? আমি আরুষি। কবে থেকে আপনি নিজের দুটো পরিচয় ব্যবহার করছেন? আপনি কি কোনো সমস্যায় ভুগছেন? আমি একদম ঠিক আছি। আর এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল। আমার জন্য দুটো মানুষের প্রাণ গেছে। আমার মায়ের শেষ সময়ে তার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ক্ষমা করে দিন। আমি ইচ্ছে করে কিছু করিনি। সবকিছু আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার এই অসুখটার কথা আমি শুধু কাকিমাকে অর্থাৎ আপনার মাকেই বলেছিলাম। তাছাড়া আর কাউকে বলিনি। কি অসুখ আপনার? আমাকে বলুন, আমি আপনার জন্য বলবো। ইনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। এখানে এনার ফোন নম্বর এবং ঠিকানা আছে। উনি সব জানেন।
ভিজিটিং কার্ড হয়তো খুলে দেবে এই রহস্যের আসল দরজা। থানা থেকে বেরিয়ে দীপঙ্কর আর দেরি করে না। সে সেই কাগজে লেখার নম্বরে ফোন করে এবং পরে গিয়ে দেখা করে সেই মনোরোগ বিশেষজ্ঞের সাথে। ডাক্তার ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে বলতে শুরু করেন। আরও সে দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিল। ছোটবেলায় মায়ের অসুখ, পরিবারের দায়িত্ব, তারপর হাসপাতালের কঠিন কাজ, সবকিছু মিলিয়ে তার মনের উপর প্রচন্ড চাপ তৈরি হয়েছিল। কিন্তু কোভিডের সময় পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিদিন মৃত্যু, আতঙ্ক, অসহায় মানুষের কান্না, এসব দেখতে দেখতে তার মানসিক অবস্থা ভেঙে পড়ে। তখনই তার মনের ভিতর জন্ম নেয় আরেকটি ব্যক্তিত্ব। এই রোগটাকে আমরা বলি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, আগে যাকে অনেকেই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলতো। কখনো সে থাকে আরশি, একজন নার্স যে মানুষের জীবন বাঁচাতে চায়। আবার কখনো সে হয়ে ওঠে অরুণী, একজন ভক্ত যে সবকিছু ছেড়ে ভগবানের আশ্রয় খুঁজে বেড়ায়। অনেক সময় দুই ব্যক্তিত্ব একে অপরের কাজের কথা মনে রাখতে পারে না। সব কথা শুনে দীপঙ্করের মাথা যেন ঝিমঝিম করতে থাকে। তার মনে পড়ে যায় মায়ের শেষ কথা, কীর্তনের সেই কণ্ঠস্বর, হাসপাতালের অভিযোগ, সবকিছু যেন একসাথে মিশে যায়। আরুষি খুব ভালো মেয়ে, কিন্তু হঠাৎ তার চোখের সামনে চারপাশটা অন্ধকার হয়ে আসে। তার মাথা ঘুরতে থাকে আর তারপরে সবকিছু কালো হয়ে যায়। দীপঙ্কর বাবু, আপনি ঠিক আছেন? ডাক্তারবাবু, আমি কিছু দেখতে পাচ্ছি না। সে কি, কিছু দেখতে পাচ্ছেন না মানে? ডাক্তারবাবু, আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। কিন্তু কয়েক মুহূর্ত আগেই তো আপনি ঠিক ছিলেন। আমি একটা গুরুতর রোগে আক্রান্ত ডাক্তারবাবু, কিন্তু আপনি আমার কথা ভাববেন না, আমি ঠিক আছি। আপনি শুধু আরুষির চিকিৎসার প্রেসক্রিপশন, রিপোর্ট, যা যা আছে সব আমাকে দিন। আপনি আমাকে একটা শেষ সাহায্য করবেন? বলুন, কি করতে হবে? কাল আদালতে এই মামলার শুনানি আছে, আপনি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন? অবশ্যই নিয়ে যাব। দীপঙ্করের মুখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। সে জানে তার চোখের আলো নিভে গেছে, কিন্তু ন্যায়ের জন্য লড়াই করা আলো এখনো নিভে যায়নি। আর সেই আলো নিয়ে সে প্রস্তুত আরুষির জন্য শেষ লড়াইটা লড়তে। পরের দিন আদালতে মামলার শুনানি শুরু হয়। ঠিক সেই সময় আদালতের দরজা দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে অন্ধ দীপঙ্কর। তার হাতে লাঠি, চোখে কালো চশমা। আদালত ঘরের ভেতরে উপস্থিত সবাই তাকিয়ে থাকে তার দিকে। ডাক্তারের সাহায্যে সে বিচারকের সামনে দাঁড়ায় এবং ব্যাখ্যা করে, মাই লর্ড, আরুষি ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করেননি। তিনি দীর্ঘদিন ধরে ডিআইডি নামের এক গুরুতর মানসিক রোগে ভুগছেন, যার কারণে তার ব্যক্তিত্ব কখনো নার্স আরুষি, আবার কখনো ভক্ত অরুণীতে পরিবর্তিত হয়ে যায়। তার এই দুই ব্যক্তিত্ব এবং পরিচয় সংশয়ের কারণেই এই সমস্ত ঘটনা ঘটেছে। এমনকি সেই বৃদ্ধা মহিলা যাকে তিনি হসপিটালে ভর্তি করেছিলেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার মা। আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে এই কথাটা বলতে চেয়েছিলেন। আমার মায়ের কথাগুলো অসমাপ্ত থেকে গিয়েছিল, কিন্তু আজ সেটা আমি সমাপ্ত করছি। আরুষি খুব ভালো মেয়ে, কিন্তু একজন ভুক্তভোগী। এই ফাইলে রয়েছে আরুষির চিকিৎসার সমস্ত প্রেসক্রিপশন, রিপোর্ট, আর এইখানে রয়েছে আমার মায়ের সাথে আমার শেষ কথোপকথনের কল রেকর্ডিং। এবং আমার সাথে রয়েছেন ডক্টর সেন, মনোরোগ বিশেষজ্ঞ। আদালত অভিযুক্তের মানসিক অবস্থার বিষয়টি বিবেচনা করছে। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী এটি একটি গুরুতর মানসিক অসুস্থতা, তাই আদালত তাকে নিয়মিত মনোরোগ চিকিৎসার অধীনে মুক্তি দেওয়ার কথা বিবেচনা করতে পারে। তবে আইন অনুযায়ী তার দেখাশোনা ও দায়িত্ব নেওয়ার জন্য একজন উপযুক্ত অভিভাবকের প্রয়োজন। মাননীয় বিচারক, আমি আরুষির অভিভাবক হতে চাই, অর্থাৎ আমি তাকে বিয়ে করতে চাই এবং তার চিকিৎসা ও জীবনের সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিতে প্রস্তুত। আমি তোমার পরিচয় নির্ধারক হতে চাই আরুষি।
তুমি কি আমার পথপ্রদর্শক হবে? নিশ্চয়ই। সেই মুহূর্ত থেকে ভক্ত অরুণীর কণ্ঠে সে খুঁজে পায় ভগবানকে, আর নার্স আরুষির যত্নে সে খুঁজে পায় তার মাকে। তার চোখে আর আলো নেই, কিন্তু তার জীবনে আলো হয়ে ফিরে এসেছে তার স্ত্রী আরুষি। আজও তারা রোগী, তবে এক অজানা রোগে আক্রান্ত। তো দর্শক বন্ধুরা কি ভাবছেন, তার নাম কি? যার নাম হয়তো ভালোবাসা। শুনছিলেন ভালোবাসার বারান্দায়। আজকের গল্প অজানা রোগ, লিখেছেন হেরম্বচন্দ্র কলেজের ছাত্র আবির রয়। আপনিও যদি একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হন এবং আপনার লেখা গল্প নিজের কণ্ঠে রেকর্ড করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন নম্বর 8697983008 বা 8610573664।